বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে চলছে পরিকল্পিত অপপ্রচার। ড্যাবের সমাবেশে প্রধানমন্ত্রী। আওয়ামী নীতির খেসারত দিচ্ছে দেশ, সমাধানের চেষ্টায় সরকার। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশ বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। জুলাই শহীদ ও গুরুতর আহত 10 জনের পরিবারের সদস্য পেলেন চাকরি। কয়েক যোদ্ধাকে অটোরিকশা প্রদান। সবাইকে নিয়ে সুন্দর দেশ গড়ার প্রত্যয় সরকার প্রধানের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। ভারতকে হাসিনা কার্ড খেলতে না দেয়ার হুঁশিয়ারি। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান এনসিপির। আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় তারেক রহমানকে নির্যাতন। 5 আগস্টের পর আলামত ধ্বংস, জানালেন চিফ প্রসিকিউটর। সালাউদ্দিন গুমে হাসিনা কামালের সম্পৃক্ততা। বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। একদিনে 5 জেলায় 10 জন নিহত। 5 বছরে 30,000 দুর্ঘটনায় 33,000 প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রা। গ্রিস উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশী আটক। জনপ্রতি $1,500 আদায় দালাল চক্রে। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিশেষ মহলকে সুবিধা দিতে পলাতক আওয়ামী লীগ সরকারের জ্বালানি নীতির খেসারত দিচ্ছে দেশ। সংকট সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছে বর্তমান সরকার। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশে সরকার প্রধান আরও বলেছেন, রোগীদের বিদেশমুখী হওয়া ঠেকাতে যথাযথভাবে সেবা দিতে হবে চিকিৎসকদের। আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার প্রধানকে কাছে পেয়ে চিকিৎসকদের উচ্ছ্বাস। সাদরে বরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও। জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে চিকিৎসক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের সরকারি চাকরি ও অবসরের বয়সসীমা বাড়ানো সহ বেশ কিছু দাবি তুলে ধরেন চিকিৎসক নেতারা। বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানবিক মূল্যবোধ থেকেই দেশের প্রান্তিক পর্যায়ে পূর্ণ চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে চিকিৎসকদেরকে। ড্যাব চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির মধ্যেও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় এমনভাবে সেবা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় সে আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ। জ্বালানি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ সেক্টর নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকার একটি মহলকে সুবিধা দিতেই জ্বালানির নীতিমালা করেছিল, যার খেসারত দিচ্ছে দেশের মানুষ। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। বিগত দিনগুলোতে
কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এর আগে এলডি হল চত্বরে নিম ও অর্জুনের দুটি চারাগাছ রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত 10 জনের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দেন তিনি। সরকার প্রধান বলেন, সব আন্দোলনে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল উন্নত বাংলাদেশ গড়ে তোলা। এ সময় সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈষম্যহীন এক সমাজ যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের ধারাবাহিকতা। সেই লক্ষ্যে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপামর জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে দেশের মানুষ। আর সেই রক্তঝরা আন্দোলনে কেউ শহীদ হয়েছেন, কেউ হারিয়েছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই ত্যাগের বিনিময়ে যারা দেশকে নতুন করে গণতন্ত্রের পথে হাঁটতে শিখিয়েছেন, সরকার তাদের সম্মান ও মূল্যায়ন করতে ভোলেনি, বরং ধারাবাহিকভাবে সেই সব যোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন স্বয়ং সরকার প্রধান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত হয়েছেন এমন 10 ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সরকার প্রধান। এদিন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তায় একটি করে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং 2টি প্যাডেল চালিত রিকশা উপহার দেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেয়া বাহনগুলো কিভাবে পরিচালনা করা হবে তা প্রত্যক্ষ করেন। একই সঙ্গে নিরাপদে ও আইন মেনে বাহনগুলো পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বন্যা ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ ও নবনির্মিত 100 ঘর হস্তান্তর করবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বঙ্গোপসাগর উপকূলে বেড়ি বাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 8 লেনে উন্নীতকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় চট্টগ্রামবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রায় 26,000 ঘরবাড়ি, যার ক্ষতির পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। এমন বাস্তবতায় বন্যা দুর্গতদের দেখতে 9 আগস্ট রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামার জন্য উত্তর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে প্রস্তুত হেলিপ্যাড। দুপুর 12টায় একই সৈকতে সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আসবে, বিশেষ করে আমাদের ছাওয়া, আমাদের স্থায়ী একটি মজবুত বেড়িবাঁধ। পরে বাঁশখালীতে বন্যায় গৃহহারাদের হস্তান্তর করবেন 100 নতুন নির্মিত ঘরবাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং আমরা 100 ঘর, যাদের ঘর ভেঙেছিল, মানে পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদেরকে 100 ঘর করে দিচ্ছি। তো ঘরের চাবি হস্তান্তর করবেন। বাঁশখালী থেকে দুপুরে হেলিকপ্টারে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি চলছে হেলিকপ্টারের মহড়ার। সেখান থেকে বাবুনগর মাদ্রাসা ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। আমাদের নেতাকর্মীরা ওনার এই উপস্থিতিতে চাঙ্গা হবে এবং আমাদের সাংগঠনিক ভিত আরও বেশি মজবুত হবে বলে আমি মনে করি। 1921 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 1996 সালে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমন উপলক্ষে বাঁশখালী জুড়ে সাজ রব নেতাকর্মীদের মাঝে। সবার প্রত্যাশা, চট্টগ্রামের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফল উল্লেখ করে তিনি জানিয়েছেন আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এদিকে তিস্তা ব্যারেজের নামে ভারত সরকারকে হাসিনা কার্ড খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকরা। রক্তচক্ষুর শিকার হয়ে এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কেউ কেউ নরম সুরে কথা বলছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জুলাই আন্দোলনকে যেন কেউ ভুলে না যায়। সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু না। চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। পরে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এ সময় সরকারের অনুমতি ছাড়া একজন পলাতক আসামিকে প্রেস কনফারেন্স করতে দেয়ায় ভারত সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। 5ই আগস্টের অর্জন, এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে, এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইনে তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সেই তদন্ত শেষ করতে পারব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে সেটা ঠিক নয়। কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে 17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ না হয়ে সাম্য এবং ন্যায় বিচার ফিরে পেতে কাজ করা হবে বলে আশা ব্যক্ত করেন আলোচকরা। শহীদদের আকাঙ্ক্ষার কথা যদি আমি বলি, কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির। বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় গণভোট ইস্যুতে সরকারের সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। জুলাই এখনো শেষ হয়নি শিরোনামে প্রদর্শনীতে উঠে এসেছে 1947 থেকে 2024 পর্যন্ত বাঙালির স্বাধিকার ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। শনিবার সকালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রদর্শনী ঘুরে দেখান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা গণভোট বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে বলেন, পুরানো বন্দোবস্তের বাইরে সরকারের কোনো অর্জন নেই। সংস্কারের চেয়ে সরকার নিজেদের লোকদের বিভিন্ন কার্ড বিতরণে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জাতিকে আমরা বলেছি, সংসদে আমরা প্রতিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই, আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয় নাই। এখন আপনাদেরকে সাথে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, আন্দোলন করব, সেই আন্দোলনে আমরা আছি। একই দিন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা সম্মেলনে যোগ দেন জামাত আমির। এতে দেশ গঠনে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে কথা বলেছেন তিনি। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।
আনুষ্ঠানিক উদ্বোধনীর তৃতীয় দিন শনিবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন এনসিপি আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন 2024-এর জুলাই অভ্যুত্থানের সারথীরা। প্রায় 1.5 ঘন্টা জাদুঘরের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানান তিনি। আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে। বিএনপি ভারতকে ভয় পাচ্ছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের সঙ্গে ভারতও জড়িত ছিল। তাদের আপোষ মনোভাবে দিল্লিতে বসে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে। এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু আমরা দেখলাম দিল্লিতে কনফারেন্স করে এখন পতিত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে এবং সরকার একটা শুধু প্রেস রিলিজ দিয়ে তার দায়িত্ব শেষ করছে। এছাড়াও জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করে নতুন আইন প্রণয়নেরও দাবি জানান নাহিদ ইসলাম। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা রিপোর্টগুলো দেখলাম, সেক্ষেত্রে পর্যায়ক্রমে যদি আছি যে রাজনীতি নিয়ে সরকারি দলের ভাবনা কি? দেখুন, রাজনীতি নিয়ে সরকারি দলের ভাবনা তো স্বাভাবিকভাবেই জনমুখী হবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে বিষয়গুলো বলেছেন, বিষয়গুলো আসলে খুবই প্রশ্নবোধক চিহ্নের মতো অনেকটা। কারণ অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে যখন উনি প্রশ্ন তুলবেন, আইনি এবং রাজনৈতিক দুটি বৈধতা নিয়েই যখন উনি প্রশ্ন তুলবেন, তখন স্বাভাবিকভাবেই আরও অনেক প্রশ্ন এটার পিছনে চলে আসে। যখন অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে, তারপর অন্তর্বর্তী সরকারের রাজনীতি এবং আইনি কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে, তখন পাশাপাশি তিনি কি কাজ করেছেন অন্তর্বর্তী সরকার এই 2 বছরে, এই সবগুলো কর্মকাণ্ডের আইনি এবং রাজনৈতিক বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। পরবর্তীতে কি হলো সবগুলো কিন্তু নিয়ে উঠবে। এবং পাশাপাশি আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এটি তো বরাবরই বলে আসছে, যেহেতু আওয়ামী লীগ 17 বছরের দুঃশাসনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এবং পরবর্তীতে একটা গণ অভ্যুত্থানের মুখে পতন হয় এবং গণ অভ্যুত্থানের আগের যে 1 মাস আন্দোলনে প্রচুর হত্যাকাণ্ড ঘটিয়েছে, মানুষ খুন করেছে, সেই জায়গায় দল হিসেবে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা সেই বিষয়গুলো আদালত ডিসাইড করবে। কারণ বাংলাদেশের হিস্ট্রিতে দেখবেন যে যতগুলো রাজনৈতিক দল এখন পর্যন্ত নিষিদ্ধ হয়েছে, সবে হয়তো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে। তো বিএনপি সরকার চায় যে এটা নির্বাহী আদেশে না হয়ে যেন আদালতের মাধ্যমে আসে, সেই কারণে তারা এটার উপর এমফেসাইজ করছেন। আর পাশাপাশি ভারতকে হাসিনা খাট খেলতে দেওয়া হবে না বলে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, কারণ ভারত একই সঙ্গে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড নীতি ফলো করছে। দেখুন, শেখ হাসিনা যেদিন দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন, এর আগের দিন কিন্তু রণধীর জয়সওয়াল বললেন যে এতে সরকারের সমর্থন নেই, এটা একটা বেসরকারি আয়োজন। তাদের আশ্রয় আছে, প্রশ্রয় আছে, তাদের অনুমতি ছাড়া তারা কিভাবে একজন পলাতক প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য দিতে পারেন। এবং সেই জায়গায় তারা বলছেন যে তিস্তা ব্যারেজ যাতে না হতে পারে কিংবা পদ্মা ব্যারেজ যাতে না করতে পারে সেই কারণে, এবং যে চীন, বাংলাদেশ, মিয়ানমার করিডোর সেগুলো যাতে বাস্তবায়ন করতে না পারে সেই কারণে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে রাখার জন্য হয়তো ভারত এই হাসিনাকে কেন্দ্র করে এই কার্ড খেলতে পারে, সেই অভিযোগগুলো কিন্তু তুলছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। সেক্ষেত্রে এনসিপি জামাতের অবস্থান কি? দেখুন, এনসিপি জামাত বরাবরই বলে আসছে, যেহেতু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, জন আকাঙ্ক্ষা ছিল, সেগুলো যাতে পূরণ করে সরকার, সংস্কার যাতে বাস্তবায়ন করে সরকার, গণভোট যাতে বাস্তবায়ন করে, এই নিয়ে তারা সংসদে কয়েকবার ওয়াকআউট করেছে। এবং যেহেতু সংসদে তারা করতে পারে নাই, তারা রাজপথের আন্দোলনে গিয়েছে এবং তারা কিন্তু এই ব্যাপারগুলোই বারবার বলে যাচ্ছে যে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে তারা বারবার। তারা চাচ্ছে যে জনগণ, যেহেতু 68% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন, সেই গণভোট যাতে সরকার বাস্তবায়ন করেন, সংস্কার যাতে করেন। এবং জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান নাহিদ ইসলামের। নাহিদ ইসলাম কিন্তু আজকে গুরুতর একটি অভিযোগ তিনি করেছেন যে এটা জাদুঘর পরিদর্শন করে, যে
জুলাই গণ অভ্যুত্থানের সময় তারা যেই বিষয়গুলো এসেছে যে তারা হচ্ছে ভারতের যে কর্মকাণ্ড ছিল বা ভারত সরকার আওয়ামী লীগ সরকারকে যেভাবে প্রচণ্ড সহযোগিতা করেছে সেই বিষয়গুলো এই যে জুলাই জাদুঘরের মধ্যে ছিল, কিন্তু ফেলানির ছবিসহ তারপর আরও অনেক বিষয়গুলো ছিল, তাদের দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ভারত কীভাবে কাজ করছে সেই বিষয়গুলো। কিন্তু নাহিদ ইসলামের বক্তব্য হচ্ছে এই বিষয়গুলো একেবারেই মুছে দেওয়া হয়েছে এবং জুলাই জাদুঘরের মধ্যে এখন যা আছে মোটামুটি বিএনপি সরকার এবং বিএনপি যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেই বিষয়গুলোর দিকে তিনি ইঙ্গিত করে বলেছেন যে এইটাকে যাতে অন্তত দলীয়করণ না করা হয়। সেক্ষেত্রে আবার যদি আমরা সেল পরিদর্শনের কথা বলি, যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্যাতনের ইস্যু কিন্তু আবার উঠে এসেছে। দেখুন, তারেক রহমানকে আটকের পর ডিজিএফআই সেলে নিয়ে যে নির্যাতন করা হয়েছে ভয়ঙ্করভাবে এবং তিনি প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়েছিলেন সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এখন নতুন করে যেহেতু এসেছেন বিচারকরা, ট্রাইব্যুনাল প্রসিকিউটররা সেই গোপন বন্দিশালায় গিয়েছেন, এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি সেই প্রতিবেদনে কি আছে। জানালাবিহীন মাত্র কয়েক ফুটের অন্ধকার ঘর, যার মধ্যে আটকে রেখে নির্যাতন। দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই আর্তনাদ আর হাহাকার। ডিজিএফআই এর গোপন বন্দিশালা জেআইসি সেলে এমন নির্যাতনের অভিযোগ। শনিবার সকালে বন্দিশালাটি পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারক, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানায় 1-11 সময় এখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলো বিচারের রিফ্লেকশন হবে। চিফ প্রসিকিউটর জানান 26টি সেলে শ্রেণী বেঁধে রাখা হতো বন্দীদের। 24-এর 5ই আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। বিচারকরা সশরীরে পরিদর্শন করায় ন্যায় বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। এরকম অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্য তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও এইগুলো আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি। টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। যদিও আসামি পক্ষের আইনজীবীদের দাবি, আদালতে বন্দীদের সাক্ষ্যের সঙ্গে মিল খুঁজে পাননি তারা। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফের বন্দিশালায় থাকার সময় আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা কোনো কিছু দেখেন নাই। অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে, সেই রুমে কিন্তু 2টো জানালা আছে দক্ষিণ দিকে। সেই জানালা দিয়ে প্রথমে দেখা যায় গাছ। তাহলে যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে? এর আগে র্যাবের একটি টর্চার সেল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। শীঘ্রই র্যাব 2 ও ডিবির টর্চার সেল পরিদর্শন করবেন তারা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। দ্রুত তদন্ত শেষে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে কি তথ্য পাওয়া গেল? দেখুন, এই যে গোপন বন্দিশালা, জয়েন্ট ইন্টারগ্রেশন সেল, এই বিষয়গুলোর ব্যাপার তো অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল এবং আপনি যদি ধরেন যে হচ্ছে 1/11-এর সময় যখন বিএনপির উপর যে বিএনপি এবং তারেক রহমানের উপর যদি বিশেষ করে বলা হয় বর্তমান প্রধানমন্ত্রী, তখন তার উপর যে নির্যাতন করা হয়েছিল আমরা তো দেখছিলাম সেই ভিডিওগুলো, যখন তাকে কয়েকজন নিয়ে স্ট্রেচারে তোলা হচ্ছে, তার মাকে দেখানো হচ্ছে উনি নড়তে পারছিলেন না, এমন অবস্থা হয়েছিল, তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল সেই বন্দিশালার মধ্যে। তো এতদিন পর যেহেতু একটা পট পরিবর্তনের পর সেই বন্দিশালা কোথায় ছিল, সেখানকার অবস্থান শনাক্ত করা গেছে এবং এর সঙ্গে কারা কারা জড়িত ছিল সেই বিষয়গুলো হয়তো এখন সরকার নতুন করে আইডেন্টিফাই করে হয়তো সেই বিষয়গুলো প্রকাশ করবে। তবে একটা বিষয় হচ্ছে যে যেহেতু রাজনৈতিক গ্যাড়াকলের মধ্যে পড়ে রাজনৈতিক মতবিরোধের কারণেই এই ধরনের বন্দিশালার ঘটনাগুলো ঘটে,
এই সরকারের উচিত যে হচ্ছে ভবিষ্যতে যাতে এই ধরনের বন্দিশালার মুখোমুখি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে যাতে পড়তে না হয় সেই বিষয়গুলো খেয়াল করা। দেখুন, আরেকটা বিষয় হচ্ছে যে আগস্টের পর নষ্ট করা হয়েছে এই সমস্ত বন্দিশালার আলামত, যে আইনশৃঙ্খলা বাহিনী আসলে কিভাবে দলীয়করণ করা হয়েছিল এবং তারা কিভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল তার কিন্তু একটা নজির কিন্তু এখানে বোঝাই যাচ্ছে, যে তারা এগুলো নষ্ট করে তারা যেই কর্মকাণ্ডগুলো করেছে সেগুলো বুঝতে দিতে চায়নি। তো সেই হিসেবেও যে আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্বের ব্যাপারগুলো কিন্তু এখানে উঠে আসছে, যে ভবিষ্যতে তো এই ধরনের বন্দিশালা করবে না কোনো বাহিনী, একই সঙ্গে যদি কখনো করা হয় তাহলে পেশাদারিত্বের সঙ্গে তারা এই কাজগুলো করে, যদি দেশের স্বার্থে করতে হয়। আর তাছাড়া দেখুন, সালাউদ্দিন আহমেদকে গুমের সঙ্গে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল কিংবা জিয়াউল হাসান তারা জড়িত থাকার সম্পৃক্ততা, এটা তো বাই ডিফল্ট ধরেন যখন রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বিরোধী দলের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নিখোঁজ হয়, গুম হয়, তখন রাষ্ট্রের প্রধান যে এটি জানবেন না বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এটি জানবেন না, এমনটি কিন্তু হওয়ার কথা না, হয়তো তারা স্বীকার করবেন না বিষয়গুলো, এগুলো খুবই স্বাভাবিক। তবে আমাদের বক্তব্য হচ্ছে যে এই বিষয়গুলো থেকে এখন যে বর্তমান সরকার পিছনে বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে যাতে পথ চলতে পারে নিরবচ্ছিন্নভাবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই বিষয়গুলো রাজনীতি নিয়ে সরকার, এনসিপি এবং জামাতের ভাবনা, একই সাথে গোপন বন্দিশালায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্যাতনের যে তথ্য উঠে এসেছে এবং গুম খুনের বিভিন্ন চিত্র নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। রাতের সময় আরও থাকছে পঞ্চগড় সীমান্তে শ্বাসরুদ্ধকর উত্তেজনা, বাংলাদেশকে ধরে নিয়ে গেছে বিএসএফ, পাল্টা ভারতীয় নাগরিককে আটক, স্থানীয়দের দুপক্ষের পতাকা বৈঠকে মেলেনি সমাধান। সড়কে একদিনে 5 জেলায় প্রাণ গেল 10 জনের। নাটোরে ভটভটি ও বাসের সংঘর্ষে প্রাণ গেছে 3 গরু ব্যবসায়ীর। এদিকে সিরাজগঞ্জে ট্রাকে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে 2 জনের। কিশোরগঞ্জে বাস চাপা অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত, যান চালকদের বেপরোয়া গতি আর পথচারীদের অসচেতনতায় প্রতিনিয়তই ঝরছে প্রাণ। আজও 10 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নাটোরের গুরুদাসপুরের নয়াবাজারে গরুবাহী ভটভটি ও রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হয় 3 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোড অ্যাক্সিডেন্টে আজকে 3 জন মারা গেছে। এই আমাদের ধামানিপাড়া গ্রামের 2 ভাই মারা গেছে। সিরাজগঞ্জ থেকে আসা পণ্যবাহী ট্রাক নলকা ওভারপাসে ওঠার সময় একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত হন অন্তত 10 জন। 100 স্পিড ওভারের গতি হয়ে যায়, তখন উনি উপর দিয়ে না যায়, নিচ দিয়ে আসে। আমাদের লোকাল একটি ট্রাক ছিল, নিচে দাঁড়িয়ে ছিল, ওই গাড়ি দিয়ে বডি দিয়ে এসে মেরে দেয়। মেরে দেওয়ার কারণে ঘটনাস্থলে 2 জন লোক এখানে মারা যায়। পিছনে থামে না ছিল, গাড়িটার মাঝখানে মেরে দেওয়া ঘটনাস্থলেই ড্রাইভার সহ 2 জন নিহত হয়ে গেছে। ঠাকুরগাঁয়ে পথচারীর সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। এতে মোটরসাইকেল থেকে পড়ে অর্ণব ইসলাম ও পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। আহত আরও একজনের অবস্থা গুরুতর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। এছাড়া বান্দরবানের আলীকদমে বাস দুর্ঘটনায় হোসাইন নামে একজন নিহত হয়েছেন। এদিকে শুক্রবার সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের প্রত্যেক পরিবারকে 5 লাখ, পঙ্গুত্ব বরণকারী 3 লাখ এবং আহতদেরকে 1 লাখ টাকা করে সরকারি অনুদানের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনের তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। প্রকৌশলী দলের কাজ সফলভাবে শেষ হলে কারিগরি সমস্যায় রোমে আটকা পড়া বিমানের ফ্লাইটটি রোববারের মধ্যে দেশে ফিরবে বলে আশ্বস্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বিকেলে রাজধানীর একটি হোটেলে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের অনুষ্ঠানে কথা জানান তিনি। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে আরও দক্ষ টেকনিক্যাল টিম নিয়োগ দেওয়ার চেষ্টা করবে বিমান। এর আগে বিমান বিবৃতিতে জানায়, পরিকল্পনা অনুযায়ী কারিগরি সমস্যা মেরামতের পর ইতালির স্থানীয় সময় রাত 10টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে 9 আগস্ট রোববার সকাল 10:30টায় ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে উড়োজাহাজটির।
কোনো যাত্রীর যদি কোনো অসুবিধা থাকে সেটা কিন্তু আমাদেরই বেশি খারাপ লাগে, কারণ আমাদের কাজই হলো প্যাসেঞ্জারের সুবিধা দেওয়া। যাক, সাময়িক তাদের অসুবিধা হয়েছে, এটা আমরা স্বীকার করছি, কিন্তু এখন আশা করি আপাতত অসুবিধা নেই, কালকের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। আমরা চেষ্টা করছি ইঞ্জিনিয়ারিং সাইডে আমাদের আরও লোক নিয়োগ করব, যাতে ভালো লোক ইঞ্জিনিয়ারিং সাইডটা ইমপ্রুভ করা যায়, যাতে সামনের জন্য আর সমস্যাটা না হয়। পঞ্চগড় সীমান্তে শ্বাসরুদ্ধকর উত্তেজনা। দুদিন আগে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর জেরে শনিবার বাংলাদেশে ঢুকে পড়া এক ভারতীয়কে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। তারা বলছেন, বাংলাদেশি বৃদ্ধকে ফেরত না দিলে ভারতীয় নাগরিককেও ছাড়া যাবে না। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকেও কোনো সমাধান মেলেনি। গত ৫ আগস্ট পঞ্চগড় সদর উপজেলার বিরোজোত সীমান্ত রেখার কাছ থেকে ৭৮ বছর বয়সী বাংলাদেশি কৃষক তমিজউদ্দিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। গরু খুঁজতে গিয়ে তিনি সীমান্তের কাঁটাতারের কাছে চলে গিয়েছিলেন বলে দাবি পরিবারের। শনিবার সকালে একই সীমান্ত দিয়ে বাংলাদেশের একটি আখখেতে ঢুকে পড়ে ভারতের জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকার বাসিন্দা দীপঙ্কর। এ সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে তাদের কাছে দীপান্তরকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। ৮০ বছর বয়স, ও তো হাঁটতে পারে না, এরকম গরু পিছিয়ে পিছিয়ে গেছে এবং বিএসএফ আটক করে নিয়ে চলে গেছে। আমাদেরকে মারধর করে হসপিটালে রাখছে। হসপিটালে রাখার পরে আমরা তখন আমার আখেতে এক মানুষ আসছিল ভারত থেকে, ওকে আমি ধরে নিয়ে আসছি। আমার চাচা শ্বশুরটা ফেরত দিবে, আমি মানুষটাকে ফেরত দিব, আর কোনো কথা নাই। আমার মানুষটাকে ফেরত দিবে, আমরাও ফেরত দিয়ে দিব। এ ঘটনায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফ জানায়, বাংলাদেশি কৃষক তমিজউদ্দিনকে সীমান্তের কাঁটাতারের কাছে যাওয়ার অভিযোগে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সময় সংবাদ, পঞ্চগড়। আদালতের নির্দেশে নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় কুমিল্লা সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, হাফিজুর রহমান যেন পালাতে না পারেন এবং চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। রাতের সময়ে আরও থাকছে। মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন অসুস্থতায়। রোজারিওর ক্লিনিকে ৬৮ বছর বয়সী মৃত্যু, খবর আর্জেন্টিনার গণমাধ্যমে। এবার বাণিজ্যের সংবাদ। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সম্ভাবনা কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেলায় ৪০০ একরের নতুন বিসিক শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী শীত মৌসুমে কাজ শুরুর কথা জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও বগুড়ার উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেছেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কৃষি, শিল্প ও বাণিজ্যের সম্ভাবনাময় জেলা বগুড়া দীর্ঘদিনের রাজনৈতিক বৈষম্যে কাজে লাগেনি সম্ভাবনার পুরোটা। তবে এবার বগুড়া সহ উত্তরাঞ্চলের জেলাগুলোর অর্থনীতিতে পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার দিনভর বগুড়ায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে পরিকল্পনার কথা তুলে ধরেন সরকারের ৩ মন্ত্রী প্রতিমন্ত্রী। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ৪০০ একর জায়গা জুড়ে দ্বিতীয় বিসিক শিল্প পার্ক স্থাপন এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। শিল্প প্রকল্প করবেন, ট্রেডিং হোলসেলিং এর আমাদের একটা স্কিম আছে, সেই স্কিমের অধীনে যেন ৬-৭% সুদে ঋণ পেতে পারেন, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। জানুয়ারির মধ্যে বগুড়া থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর কথা জানান পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী মাস থেকে ড্রোন তৈরির কারখানার কাজ শুরু, যানজট নিরসনে রেল লাইনের ওপর ওভারপাস নির্মাণ, করতোয়া নদীকে পুনরুজ্জীবিত করতে ১,০০০ কোটি টাকার প্রকল্প এবং আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম সহ ক্রীড়াগ্রাম নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে প্রথম ড্রোন ফ্যাক্টরিটি বগুড়া বিমানবন্দরে হবে,
সেটি আগামী মাস থেকে এই অবকাঠামো উন্নয়নের কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী শুরু করবে। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে করতোয়া নদীর ওপরে পুনর্নির্মিত নান্দনিক শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এই সরকার জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, যেখানে যে উন্নয়ন দরকার ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা সেটা করছি, আমলে নিচ্ছি, বাস্তবায়ন করছি। পরে ঐতিহাসিক শাকপালা পার্ক আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সময় সংবাদ, বগুড়া। ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগে 9 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। মোবাইল কোর্টের মাধ্যমে টাস্ক ফোর্স গঠন করে এই 9 জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। 17 নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে একথা বলেছেন তিনি। পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার জন্য, আইনকে প্রয়োগ করার জন্য ইতিমধ্যে 9 জন ম্যাজিস্ট্রেটকে আমরা নিয়োগ দিয়েছি। গত বুধবার দিন আমরা নিয়োগ দিয়েছি। তারা প্রতিটি জোনে, প্রতিটি জোনাল যে ওয়ার্ডগুলো আছে তারা সেখানে মোবাইল কোডের মাধ্যমে তারা কাজ করবে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী দিয়েই পরিষ্কার রাখাটা একটা দুরূহ বিষয়। কিছু অসচেতনতার কারণে একই জায়গায় আবার আমরা সেখানে আবর্জনা ময়লা দেখতে পাই। বদলে গেছে উত্তরায় দিয়াবাড়ি লেকের চিত্র। দীর্ঘ প্রায় 10 মাসের চেষ্টায় লেকটি এখন প্রায় পরিষ্কার। 75% কাজ এরই মধ্যে শেষ হয়েছে, আর 10 থেকে 15 দিনের মধ্যে শেষ হবে বাকি কাজও। হাতিরঝিল ও ধানমন্ডি লেকের আদলে দিয়াবাড়ি লেক তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। বুলবুল রেজা রিপোর্ট। রাজধানী উত্তরার দিয়াবাড়ি লেক, যা একসময় ছিল ময়লা আবর্জনায় পরিপূর্ণ, তবে এখন প্রায় পরিষ্কার। উত্তরা 12 নম্বর থেকে 17 নম্বর সেক্টরের প্রায় 8 কিলোমিটার লেক এখন ময়লা আবর্জনা মুক্ত। নির্বাচনের আগে 4 মাস, নির্বাচনের পরে আরো 5 মাস, এই 9 মাসে শেষ হয়েছে প্রায় 8 কিলোমিটার লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম। আর এই কাজটি সম্পন্ন হয়েছে কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের নেতৃত্বে প্রতিদিন প্রায় 150 মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে কাজটি এখন শেষের পথে। যতদিন এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততদিন আমরা আছি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘোষণা দিয়েছিল আমাদের কর্মসূচি খাল নালা ডোবা পরিষ্কার করার জন্য, সেই থেকে আমরা এই কর্মসূচি পালন করতে আসি। আর মাত্র 500 মিটার ময়লা আবর্জনা পরিষ্কার করলে পুরো দিয়াবাড়ি লেক ফিরে পাবে নতুন চেহারা। ভবিষ্যতে যেন লেকটি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বনায়ন কর্মসূচির আওতায় আসবে লেকের দুপাশ। দৃশ্যমান করে মানুষকে বসার উপযোগী করা এবং বনায়ন করা এবং এটাকে একদম সকল বর্জ্য অপসারণ করে এটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসার প্রাথমিকভাবে আমরা যেটা ব্যক্তিগতভাবে সেটা আমরা করছি। উত্তর সিটির প্রশাসক বলছেন 29টি খালের 20টির ডিমার্কেশন এরই মধ্যে শেষ হয়েছে। হাতিরঝিল এবং ধানমন্ডি লেকের আদলে দিয়াবাড়ি লেক তৈরির পরিকল্পনা আছে বলেও জানান তিনি। অলরেডি খালগুলো পুনরায় ডিমার্কেশন করার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি। অলরেডি আমাদের 29টা খালের মধ্যে 20টা খাল ডিমার্কেশন হয়ে গেছে। লেকের দুপাশের অবৈধ স্থাপনা সরানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশিরভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গ্রিসের উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে গ্রিসে অনুপ্রবেশের সময় তাদের উদ্ধার করে ইউরোপীয় সীমান্তরক্ষী একটি সংস্থা। এসব অভিবাসন প্রত্যাশীদের গ্রিসের একটি বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। ইউরোপের স্বপ্ন যেন মহামারী আকার ধারণ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের দক্ষিণাঞ্চলে পৌঁছায় 40 অভিবাসন প্রত্যাশী। ইয়েরা পেত্রার দক্ষিণ পূর্ব উপকূলে তাদের বহনকারী নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। পরে কোস্টগার্ড ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের নিরাপদে বন্দরে নেওয়া হয়। এরপর শুরু হয় নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া। শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় মিডল ইস্ট মনিটর। ওই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই 2টি নৌযান থেকে উদ্ধার করা হয় আরও 112 জনকে। প্রথম নৌযানে ছিলেন 56 জন, যাদের মধ্যে 31 জন সুদানের এবং 25 জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌযানেও ছিলেন 56 জন, তাদের মধ্যে 47 বাংলাদেশি এবং 9 মিশরীয় নাগরিক ছিলেন।
এদিকে আগের একটি উদ্ধার অভিযানে 50 জন অভিবাসন প্রত্যাশীকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের 16 বছর বয়সী এক কিশোরকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিবাসীদের জবানবন্দি অনুযায়ী লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রায় নৌকাটি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাদিম মারজান, সময় সংবাদ। শব্দদূষণ নিয়ন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের ধর্মীয় স্থান থেকে 5,000-এর বেশি মাইক সরিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে মসজিদ থেকে 4,203টি আর মন্দির থেকে 1,096টি লাউড স্পিকার সরানো হয়েছে। সরকারের দাবি, মসজিদ মন্দির সবখানি সমানভাবে আইন প্রয়োগ করা হয়েছে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। শব্দদূষণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ জুড়ে অভিযানে নেমেছে রাজ্য সরকার, যার আওতায় ধর্মীয় স্থান থেকে সরানো হয়েছে 5,000-এর বেশি মাইক। এরই মধ্যে মসজিদ থেকে সরানো হয়েছে 4,000-এরও বেশি আর মন্দির থেকে প্রায় 1,100টি। রাজ্য সরকারের দাবি, কোনো সম্প্রদায়কে টার্গেট করে নয়, বরং আদালতের নির্দেশ ও শব্দদূষণ বিধি মেনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেওয়ার দাবি করেছে প্রশাসন। তবে কয়েকটি মসজিদ কমিটি ও মুসলিম সংগঠনের অভিযোগ, কয়েক জায়গায় শব্দের মাত্রা পরীক্ষা না করেই মাইক খুলতে বলা হয়েছে। প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী শিবিরও। মসজিদ, মন্দির, রাজনৈতিক সভা এবং সামাজিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই একই নিয়ম প্রয়োগের দাবি করেছেন তারা। বিতর্কের পেছনে রয়েছে সরকারের আগের কয়েকটি সিদ্ধান্ত। মে মাসে ক্ষমতায় এসেই 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগের উদ্যোগ নেয় শুভেন্দু সরকার। একই সময়ে কয়েকটি মসজিদ থেকে মাইক খুলে দেওয়ার অভিযোগও ওঠে। সরকারি পরিসংখ্যানে মন্দিরের তুলনায় মসজিদ থেকেই প্রায় 4 গুণ বেশি মাইক সরানো হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে রোজারিওর ক্লিনিকে 68 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো। 26 বছর ধরে মেসির এজেন্টের দায়িত্ব পালন করেছেন তার বাবা। মায়ামিতে দলের সঙ্গে অনুশীলন করছিলেন লিওনেল মেসি, আর দুঃসংবাদটা তখনই এলো। রোজারিওতে চিকিৎসাধীন থাকা তার বাবা হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে 68 বছর বয়সে মারা গিয়েছেন লিওনেল মেসির বাবা। অসুস্থতার খবর আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার তার মৃত্যুর খবর নিশ্চিতভাবেই মানসিকভাবে ভেঙে দেবে এলএম10কে। ইতালি থেকে ইউসেবিও মেসি পাড়ি জমান আর্জেন্টিনায়। তারই সন্তান রোজারিওর একটা স্টিলের কারখানায় কর্মজীবন শুরু করেন সুপারভাইজার হিসেবে। হোর্হে মেসির সঙ্গে ফুটবলের সম্পর্ক তৈরিটাও সেখানে। গ্রান্দোলি নামে একটা অ্যামাচার ইয়ুথ ক্লাবে কোচিং করিয়েছিলেন। লিওনেল মেসির শুরুটাও হয় ওই ক্লাবে। তবে মেসির হরমোনাল গ্রোথ চিকিৎসার জন্য প্রতি মাসে $900 খরচ করার সামর্থ্য ছিল না তার বাবার। সন্তানকে নিয়ে ওই পরিস্থিতির মাঝেই এগিয়ে আসে ফুটবল ক্লাব বার্সেলোনা। শুনতে সহজ মনে হলেও নিজের চাকরি ছেড়ে 13 বছর বয়সী ছেলেকে স্প্যানিশ ক্লাবে ট্রায়াল দেওয়ানোটা মোটেও সহজ কাজ ছিল না। তবে বিগত 26 বছর ধরে ওই একটা কাজ বেশ ভালোভাবেই সামলালেন হোর্হে মেসি। পেশাদার না হয়েও পেশাদারিত্বের সঙ্গে এজেন্টের দায়িত্ব পালন করতে পারে কয়জন? এছাড়াও ব্র্যান্ড ভ্যালু সামলানো আর হাজার কোটি টাকার ব্যবসা, অব দ্য ফিল্ডে নিজের ছেলের মতোই খেললেন হোর্হে মেসি। তাই বাবার সাথে সম্পর্কটাও বেশ ঘনিষ্ঠ এলএম10-এর। বিশ্বকাপ চলাকালীন তার অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই টুর্নামেন্ট শেষ হতেই পরিবারের কাছে ছুটে যান এই ফুটবলার, যেখানে বাকিরা ব্যস্ত ছিল উদযাপন আর ছুটি কাটানোয়। তবে শারীরিক অসুস্থতা আর পিছু ছাড়ল না। রোজারিওর একটা ক্লিনিকে ভর্তি ছিলেন বেশ কিছুদিন ধরেই। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তাও এমন একটা সময়ে যখন ইন্টার মায়ামির জার্সিতে মাত্র মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে চলছে পরিকল্পিত অপপ্রচার। ড্যাবের সমাবেশে প্রধানমন্ত্রী। আওয়ামী নীতির খেসারত দিচ্ছে দেশ, সমাধানের চেষ্টায় সরকার। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে।
ভারতকে হাসিনা কার্ড খেলতে না দেওয়ার হুঁশিয়ারি। এবং ডিজিএফআই এর গোপন বন্দিশালায় তারেক রহমানকে নির্যাতন, 5 আগস্টের পর আলামত ধ্বংস, জানালেন চিফ প্রসিকিউটর। সালাউদ্দিন গুমে হাসিনা কামালের সম্পৃক্ততা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।